ওকে, এটা হচ্ছে আপনার হোস্টিং প্যানেল, যেটা আপনি হচ্ছে খুলছিলেন অ্যাকাউন্ট। হ্যালো, হ্যালো। জি ভাই, শুনতে পেরেছি। জি, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যেটা আপনি খুলছেন, ঠিক আছে? একটু আগে এটাতে হচ্ছে আমি একটা হোস্টিং অ্যাড করে দিছি, বুঝছেন? জি জি। এখানে একটা হোস্টিং আমি অ্যাড করে দিছি, এবং এই ডোমেনটা দিয়ে হচ্ছে হোস্টিং, যেহেতু আপনার ডোমেন নাই এই জন্য আমি এটা দিয়ে আপাতত করে দিছি, এইমাত্র করে দিলাম। তো এটার মধ্যে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন জিনিসগুলো। এখানে কোনো ক্র্যাক প্লাগইন ট্যাগিন ইনস্টল দেওয়ার দরকার নাই। তো এখানে সি প্যানেলে ঢুকতে হলে যে এখানে একটা বাটন আছে, লগ ইন টু সি প্যানেল, দেখছেন? জি জি। এটাতে ক্লিক করলে সি প্যানেলে চলে যাবে। আবার আমি যদি বলি যে সার্ভিসে ক্লিক করব, সার্ভিসে ক্লিক করার পর এই যে এটা এখানে ক্লিক করব, জি এই ইউআরএল এ ক্লিক করব না, হ্যাঁ ইউআরএল এ না, ইউআরএল এ ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। ইউআরএল ছাড়া এই জায়গা বা এখানে পুরো যে কোনো জায়গাতে ক্লিক করা যাবে ইউআরএল ছাড়া। ওইখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে ড্যাশবোর্ড আছে, দেখছেন? এখান থেকে জি যে জি। পাশে লগ ইন টু সি প্যানেল, লগ ইন টু ওয়েব মেল, এগুলো সব আছে। এখান থেকে দেখতে পারেন যে আপনার ডিস্ক কতটুকু আপনি ইউজ করছেন, কতটুকু ব্যান্ডউইথ ইউজ করছেন, এগুলো সব দেখা যাবে। এখানে হচ্ছে ইমেল, যতগুলো ইমেল আপনার ওয়েব মেলের আন্ডারে, তারপর ইমেলগুলো দেখতে পারবেন, ফরওয়ার্ডস, ফাইল ম্যানেজারে যাইতে পারবেন, হ্যাঁ সব কিছু এখানে আছে। তো আমরা সি প্যানেলে যাই, হ্যাঁ এখানে ক্লিক করব, সি প্যানেলে চলে আসছে, দেখছেন? এই যে ডোমেনের জি আন্ডারে জি। সি প্যানেলে চলে আসছে। আমরা এই ডোমেনে ভিজিট করে দেখি কি আছে, কিছুই নাই, কিছুই না। শুধু একটা ফোল্ডার আছে দেখাইতেছে। কি জন্য আমরা দেখি, যখন নর্মাল একটা ওয়েবসাইট ইনস্টল দেওয়া হয় ডিফল্ট অবস্থায় এরকম একটা ফোল্ডার থাকে, এই যে দেখছেন HTML। এইচটিএমএল ফাইল, দেখছেন একটা ফোল্ডার আছে না? ওইটা কিন্তু এই জি ডোমেনে জি। দেখাইতেছে, এখানে এখানে দেখাইতেছে। এখানে যদি আমরা এইচটিএমএল ফাইল রাখতাম কোনো একটা, ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেক্ষেত্রে ওইটাই শো করতো। ধরেন একটা কল আসছে, এক মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই বাসা থেকে একটা কল আসছিল তো, এই জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। ওটাও জানে এই টাইমে সজাগ থাকি। ঠিক আছে, হ্যাঁ স্ক্রিন তো মনে দেখে যেতেছে না? জি জি। জি, তো এখানে হচ্ছে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লজ, সব কিছু আছে। সফটওয়্যার ক্লজে যাই আপনি হচ্ছে ইনস্টল দিতে পারবেন, আমি আর ইনস্টল দিচ্ছি না, আপনার জন্য রেখে দিলাম, আপনি ইনস্টল দিবেন, ঠিক আছে? এখানে ইনস্টল করবেন, জি। ইনস্টলে ক্লিক করলে এখানে হচ্ছে একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করা তো আমি দেখাইছি কীভাবে কী করতে। এখানে ডোমেন সিলেক্ট করবেন। এখানের পার্থক্যটা আমি আপনাকে বোঝাই। এই যে এখানে আছে এইচটিটিপি, আর একটা হচ্ছে এইচটিটিপিএস। দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতেছেন? শুধু এস এর একটা পার্থক্য আছে না? জি জি। জি। ওই এসটা দিয়ে আসলে কি বোঝায়? ওই এসটা দিয়ে বোঝায় হচ্ছে ওয়েবসাইটটা সিকিউর বা এসএসএল আছে ওই রকম। আমরা যখন এস জি। ছাড়া কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো তখন ওইটা নন সিকিউর হয়ে যায়। সিকিউর না। হ্যাঁ, জি জি। মানে এসএসএল মিসিং, কোনো ওয়েবসাইটে যদি এসএসএল মিসিং থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা ইরোর শো করবে যে এসএসএল নাই, এটা ডেঞ্জার, এরকম একটা শো করবে। এই জন্য আমরা জি। হচ্ছে এইচটিটিপি একটা এসটা বিষয়। সিলেক্ট করবো, হ্যাঁ সিলেক্ট করে এটা দিব। আর আমরা এই যে এখানে হচ্ছে আমাদের ফুল ইউআরএলটা দেখাচ্ছে যে এরকম হবে ইউআরএলটা। তো আমরা কি এটা চাচ্ছি যে আমার ওয়েবসাইটের পিছনে ডাব্লিউপি থাকুক, এটা চাচ্ছি? অবশ্যই না নাই। না। এই জন্য এইবারটা আমরা খালি খালি করে দিব, হ্যাঁ আমাদের কোনো সাব ডিরেক্টরির দরকার নাই। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড অ্যাডমিন নেম দিবেন, আপনার ইউজার নেম যেটা দিতে চাচ্ছেন ওয়েবসাইট ড্যাশবোর্ডে ঢোকার জন্য, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢোকার জন্য। এখানে পাসওয়ার্ড, আপনার মেল এখানে দিয়ে, এগুলো হচ্ছে যেগুলো দরকার নাই আনটিক করে দিয়ে ইনস্টলে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে সফটওয়্যার ক্লোজ। আর এটা পারলে আপনি ওইটাও পারবেন, এই যে ম্যানেজারটা সেম, এখানেও এই জিনিসগুলো আছে, এই ফর্মগুলো আছে। ইনস্টলে ক্লিক করব, এখানে এই যে এরকম একটা ফর্ম দিবে যেখানে ডোমেন সিলেক্ট করা লাগবে, অ্যাডমিন ইউজার এই যে এইচটিটিপি নাকি এইচটিটিপিএস, দেখছেন? ওইটার মধ্যেই কিন্তু জি আছে। জি। এখানে ডোমেন একটা, এই জন্য একটাই নিয়ে নিছে। যদি একাধিক থাকতো তাহলে এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতাম। ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের টাইটেল, এগুলো পরে চেঞ্জ করা যায়, এগুলো না দিলেও সমস্যা নেই। থিম এখান থেকে চুজ করা যায়, এগুলো দরকার নাই, এগুলো অটোমেটিক একটা নিয়ে নেবে থিম। পরে আমরা ড্যাশবোর্ডে যাই তো থিম ইনস্টল করতে পারবো, এক্সট্রা বা হ্যালো এলিমেন্টার। এখানে শুধু আমরা ইউজার নেম দিব, এখানে পাসওয়ার্ড দেবো, এখানে ইমেল দিয়ে ইনস্টল, হ্যাঁ। আর ঠিক ডাটাবেস তো আছে। অটো ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই যে ডাটাবেস অটো ক্রিয়েট করবো না, তাহলে এখানে ক্লিক করে আমরা ডাটাবেসের নাম, টেবিলের প্রিফিক্স, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, ডাটাবেসের পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো চাইলে। সেক্ষেত্রে আমরা যেই নেম এবং যেই পাসওয়ার্ড দেবো ওই অনুযায়ী অটো ক্রিয়েট হবে, বুঝতেছেন? বুঝতেছি। এইটুকু জায়গা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর এইখান থেকে হচ্ছে আপনার ওই ওয়ার্ডপ্রেসের ডাটাবেসটা এই, কন্ট্রোল করা যায়, এটা। ঠিক আছে? নর্মাল ঠিক অবস্থায় আছে। এটা কি হয়, অটোমেটিক হয়ে যায়।
কিন্তু আমরা চাইলে এটারে ক্লিক করে এখানে এই জিনিসগুলা, এই যে O2 কিন্তু এগুলো নিয়ে নিছে, তাই না? কিন্তু আমরা চাইলে জি এগুলো জি কিন্তু চেঞ্জ করতে পারবো, আমাদের মন মতো দিতে পারবো। ওকে, কিন্তু সফটওয়্যার ক্লোজে কিন্তু এই জিনিসটা ছিল না, ছিল ওইখানে কিন্তু এরকম ডেটাবেস কন্ট্রোল করার অপশনটা ছিল না। জি জি ওইটাও করা যায় ওইটা, তবে এইগুলো বেশি একটা দরকার পড়ে না। আমরা ডেটাবেজের নাম কি ওইটা কখনোই ম্যাটার করে না, আপনার হচ্ছে ডেটাবেজের নামটা জানা থাকলেই হলো, যদি ফিউচারে কখনো লাগে। কিন্তু নর্মালি এই জিনিসগুলো কোনো ডেভেলপারের প্রয়োজন হয় না, ওগুলো যে কাস্টম ডেভেলপার যারা ওদের ডেটাবেজ নাম এগুলো বেশি বেশি প্রয়োজন হয়। ওয়ার্ডপ্রেসে তো এগুলো O2, ব্যাক এন্ড তো O2 হয়ে যায়, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে। তো এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন সি প্যানেলটা আরেকটু পরিচিত করে যে সি প্যানেলে কোন জিনিসটা কী কাজের। ইমেলটা তো বুঝছেন যে ওয়েবসাইটের ইমেল ক্রিয়েট করার জন্য, যেমন ধরেন আমি একটা লিখি, ধরেন আপনার হচ্ছে দেব SJW1.com, এরকম নামে একটা, ধরেন আপনার একটা ডোমেন আছে। ডোমেনের নাম অনুযায়ী ইমেল। হ্যাঁ, ধরেন এরকম একটা ডোমেন আছে, তো ওই ডোমেনের আন্ডারে যদি আমি একটা ধরেন @, এই যে একটা মেল ক্রিয়েট করলাম, এইরকম একটা মেল যদি আমি বানাইতে চাই তাহলে আমার হচ্ছে ওই মেলে যায় ক্রিয়েট করা লাগবে এরকম একটা মেল। জি জি এটাকে কি বলে? বিজনেস মেল। এখন, বিজনেস মেল। হ্যাঁ, এখন এই বিজনেস মেল আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে নর্মালি ওয়েব মেল, আর একটা হচ্ছে গুগল বিজনেস মেল। এইখানে যদি আমরা ক্রিয়েট করি একটা এরকম, এরকম যদি একটা ক্রিয়েট করি ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে, যেমন ওয়েবসাইটের নাম ধরেন আমি একটা ক্রিয়েট করে দেখাই, ধরেন ক্রিয়েট, এই যে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, ও ডোমেনের নামটা অটোমেটিক নিয়ে নিছে না? আগে ধরেন হ্যাঁ নিয়ে দিলাম নিস। শুধু ইনফো, তাহলে কি হবে? ইমেলটা কি হবে? info@hostinger.com, এরকম পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, ধরেন ক্রিয়েট। এই যে ইমেলটা তৈরি হলো, এটা কি ওয়েব মেল। ক্লিয়ার বিষয়টা? জি জি এবং এটাতে আমরা লগ ইন করতে পারবো, হচ্ছে এখানে ক্লিক করে লগ ইন করতে পারবো, অথবা হচ্ছে আমাদের লগ ইন করার জন্য আমাদের যেই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা এগুলো কিনছি, পারচেস করছি এখান থেকে না, এইখানে লগ ইন করার অপশন আছে নিচে গেলে, এই যে ওয়েব মেল, এই যে ওয়েব মেলে ক্লিক করলে এই যে এখানে ইমেলটা দেবো, এখানে পাসওয়ার্ডটা দিলে লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে লগ ইন করা ঠিক যাবে। আছে। আর সি প্যানেল থেকে তো লগ ইন করলে এখানে জাস্ট চেক ইমেল, এখানে ক্লিক করলে টু লগ ইন হয়ে যাবে ড্যাশবোর্ডে, পাসওয়ার্ডও লাগবে না। ওপেন ইনবক্স, এই যে ওপেন হয়ে গেছে, দেখছেন একটা মেলও আসছে, এখানে আমার কনফিগারেশন দিয়ে দিচ্ছে। আমরা ফোনে যদি লগ ইন করতে চাই তাহলে এই ইনফরমেশনগুলো লাগবে, কারণ এই ইমেলটা কিন্তু নর্মালি আপনি হচ্ছে আপনার জিমেল যেভাবে লগ ইন করে ওইভাবে কিন্তু হবে না। বুঝতে পারছি। কারণ জিমেল মানে কি? জিমেল মানে হচ্ছে গুগলের মেল, ঠিক আছে? ওইখানে কি লেখা থাকে? @এর পরে জিমেল লেখা থাকে, তাই না? জি জি তো এটা হচ্ছে গুগলের মেল, কিন্তু এটা তো আমার নিজের মেল, তো এটা কি গুগলের সার্ভারে আছে? নাই, তাহলে ওইখানে কি পাবে এটা? না না। প্লে স্টোরে লগ ইন দিতে গেলে বলবে যে এই নামে কোনো ডোমেন মানে ইমেল নাই, এরকম বলবে, কারণ ওটা তো ওদের না, ওটা হচ্ছে আমার নিজের। তো এটা হচ্ছে লগ ইন করার প্রসেসটা একটু অন্যরকম, আর এটা লগ ইন করতে গেলে এই জিনিসগুলো হচ্ছে লাগে, এই জন্য হচ্ছে ওটা অটোমেটিক এখানে চলে আসছে কনফিগারেশন ফাইলগুলো। আচ্ছা, আর এক ধরনের ইমেল হচ্ছে, এটা কি বললাম? এটা হচ্ছে ওয়েব মেল। আর একটা মেল আছে হচ্ছে এইরকম সেমই, কিন্তু এটাকে বলে গুগল বিজনেস মেল, অর্থাৎ আমি এই সেম নামে কি করব, গুগল থেকে একটা ইমেল নেব। বোঝা গেছে? জি এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি এইভাবে মেল ইউজ করে যাই তাহলে আমি গুগল থেকে নেওয়ার লাভটা কি? গুগল থেকে, ধর, গুগলের কাছে থাকবে এটা। হ্যাঁ, এইখান থেকে নিলে এটা তো আমি আমার মোবাইলে লগ ইন করতে পারতেছি না খুব ইজিলি, এক হচ্ছে হ্যাসেল আছে একটা, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে এটা দিয়ে তো আর আমি ইউটিউব ইউজ করতে পারবো না, ইউটিউবে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো এটা দিয়ে? পারবো না, না কারণ না। ইউটিউব বলবে জিমেল দিয়ে খোলার জন্য। এটা দিয়ে কি আমি গুগল শিটস ক্রিয়েট করতে পারবো? এটা দিয়ে কি আমি গুগল ড্রাইভ ক্রিয়েট করতে পারবো? ড্রাইভের অ্যাক্সেস পাবো? পাবো না। অর্থাৎ গুগলের কোনো অ্যাক্সেস কিন্তু এটাতে আমি পাবো না। জি কিন্তু এই সেম ইমেলটা যদি আমি গুগলের কাছ থেকে কিনে নিই, যে আমার ডোমেন আছে, এই ডোমেনের আন্ডার হচ্ছে তোমার কাছ থেকে আমি একটা মেল নিতে চাইতেছি, তখন এই একই ইমেল দিয়ে ওই প্লে স্টোরেও লগ ইন করতে পারে, সব জায়গায়, মানে একটা জিমেলে যা যা করা যায় A to Z সব করা যাবে। ওটা টাকা দিয়ে কিন্তু হ্যাঁ, তখন এটাকে বলা হবে যে কাস্টম জিমেল, এরকম মানে এটা জিমেলই কিন্তু এটা কাস্টমাইজ করে নেওয়া। ওইটার গুগল জন্য, বিজনেস জি।
হ্যাঁ, গুগল বিজনেস মেইল বলে এটাকে, ওইটার প্রাইস অনেক বেশি, মান্থলি 8,000 $8 $10 এরকম, তাহলে শুধু ইমেলের জন্য। আর এটা আমরা কি টোটালি হোস্টিংয়ের সাথে ফ্রি পাইতেছি। বুঝতে পারছি। এই হচ্ছে পার্থক্য। এবং সিকিউরিটির একটা পার্থক্য তো অবশ্যই আছে। এটা থেকে যখন আপনি কাউকে মেল দিবেন, সেটা 100টা মেলের মধ্যে হয়তো 10টা মেল স্প্যামে চলে যেতে পারে, কিন্তু বিজনেস মেল থেকে যখন দিবেন তখন 100-র মধ্যে 100টাই হচ্ছে ইনবক্সে যাবে, স্প্যাম বক্সে যাবে না। ওইটা অনেক স্ট্রং। গুগল অথরাইটের হুম। ওইটা। হ্যাঁ, তো এই হচ্ছে, ক্লিয়ার হয়েছে আশা করি মেলের বিষয়টা। জি জি। আচ্ছা, তো গেল হচ্ছে মেল। এখন ফরওয়ার্ডার কি? ফরওয়ার্ডার হচ্ছে আপনার ইমেল, ধরেন হচ্ছে একটা ইমেলে একটা মেল আছে, আপনার বিজনেস মেল ধরেন 2টা আছে, এখন আপনি চাইতেছেন যে কেউ যখন এটাতে একটা মেল করবে ওই মেলেও যাবে, আবার ওই মেলটা আপনার একটা জিমেল বা অন্য একজনের মেলেও আবার যাবে, এরকম ভাবে মানে এক ইমেল আপনি 2 জায়গায় রিসিভ করতে চাইতেছেন, তখনই ফরওয়ার্ডার অপশন ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করে এখানে হচ্ছে আপনার ফরওয়ার্ড, যেটাতে আপনি ফরওয়ার্ড করতে চাইতেছেন, ধরেন আমি এটাতে ফরওয়ার্ড করতে চাইতেছি, ঠিক আছে, এরকমভাবে এখানে একটা দিতে হবে। এখানে হচ্ছে এতটুক, এটা হচ্ছে ডোমেন। এখানে হচ্ছে ফরওয়ার্ড টু ইমেল অ্যাড্রেস, মানে যে ডোমেনটা যেখানে ফরওয়ার্ড করতে চাইতেছি এইখানে দিতে হচ্ছে আপনার, যেটা আমি ক্রিয়েট করছি ইনফোটা, এটা তার মানে হচ্ছে এই ইনফোর মধ্যে যে এই ডোমেন মানে ওগুলো আসবে, কী বলে, আপনার মেলগুলো আসবে, আপনার ইনফো যে মেলটা খুলছেন একটু আগে, ওইটার মধ্যে জি যে জি। মেলগুলো আসবে, ওই মেলগুলো কোথায় ফরওয়ার্ড করবো আমি, এই ডোমেনে ফরওয়ার্ড করে নেব, মানে জিমেলেও যাবে ওয়েব মেলেও যাবে একটা মেলই। এতে কি হচ্ছে যে আমার ওয়েব মেলের মধ্যে যতগুলা মেল আসবে সবগুলা আমি এটাতেও রিসিভ করতে পারবো, 2 জায়গাতে আসবে। কারণ এখানে যখন আসে মেলটা রিসিভ হবে, সেটা কি করবে, ফরওয়ার্ড করে আমার এই মেলও পাঠাই দিবে। এখন বুঝতে এটা পারছি। এটা কি জন্য ইউজ করে দেখেন, যে ওই যে ওয়েব মেল ধরেন আপনি আপনার ফোনে লগ ইন করতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু জিমেল জি। তো লগ ইন করা আছে আপনার। তো আপনি কি করলেন, এখানে যায় এরকমভাবে সেটিং করে দিলেন, আর এখানে আপনার যে জিমেলটা আছে জিমেলটা দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার ওয়েব মেলের সবগুলো মেল আপনি আপনার জিমেলেই পাওয়া যাবেন। এরকম হয়ে গেল না? হ্যাঁ। কারণ আপনার এরকম হইতে পারে যে একটা মেল দশ দশ জায়গায় বা দশ জনের, আপনি চান যে 10 জনে রিসিভ করুক, তাহলে এরকম 10টা ফরওয়ার্ডার অ্যাড করে দিবেন, 10 জনই রিসিভ করবে। ক্লিয়ার ফরওয়ার্ড বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। দেন আসে হচ্ছে ইমেল রাউটিং, এগুলো লাগে না। টু রেসপন্ডার মানে হচ্ছে অটোমেটিক রিপ্লে করবে এরকম জিনিস আর কি, যে আমার যদি কেউ ইমেল করে সেই ইমেলটা হচ্ছে অটোমেটিক একটা রিপ্লে যাবে, সাবজেক্ট বডি এখানে যেগুলো লিখে দেবো ওইগুলো ও, অনুযায়ী আপনার অটোমেটিক একটা ইমেল হোয়াটসঅ্যাপে যাবে। যেরকম ছিল। হুম, এরকম কারেক্ট। এটা হচ্ছে ইমেলের ক্ষেত্রে অটোমেটিক যাবে এরকম। বুঝতে পারছি। এগুলো ইউজ হয় না। বট, বট এরকম কিছু না। রাইট, হ্যাঁ, এক প্রকার বট। ওকে, ডিফল্ট অ্যাড্রেস, মেলিং লিস্ট এগুলো লাগবে না, ট্র্যাক ডেলিভারি, গ্লোবাল এগুলো লাগবে না আপনার, এখানে আর তেমন কোনো কাজ আপনার লাগতেছে না। আপনার হচ্ছে পরবর্তীতে লাগবে হচ্ছে এইখানে ফাইল ম্যানেজার, তো আমরা দেখাইছি, হ্যাঁ, ফাইল ম্যানেজার কি হ্যাঁ হ্যাঁ। কাজ, ক্লিয়ার না বিষয়টা? ক্লিয়ার ক্লিয়ার। ওকে। তারপর হচ্ছে ইমেজ, এটাও তো মনে করি যে দেখানো লাগবে না, ইমেজে দেখানোর মতো কিছু নাই এখানে, কাজ আপনার তেমন কিছু নাই, এগুলো আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে সব কিছু করবেন, ইমেজ আপলোড করা, কনভার্ট করা, এখানে আপনার তেমন কিছু করা লাগবে না। ডিস্ক ইউজেস হচ্ছে আপনি কতটুকু ইউজ করছেন, কি আসে বিষয়, এই বিষয়ে একটা ওভারভিউ। ওই জায়গায় পাওয়া যাবে। হুম, সব একটা ওভারভিউ। এখানে হচ্ছে আপনার এই যে কোন সেক্টরে কত এমবি ইউজ হইতেছে এটা এখানে হচ্ছে দেখাইতেছে। তো যাদের এই ফাইল সম্পর্কে ধারণা নাই ওরা তো এগুলো দেখলো এমনিতেও বুঝবে না, সো আপনার এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এটা কারোরই খুব একটা জানার দরকার পড়ে না। আপনি হচ্ছে টোটাল কত এমবি ইউজ হয়েছে ওইটা জানলেই তো হইতেছে আপনার। এই যে ডিস্ক ইউজেস এখানে দেখা যায় টোটাল আপনি ইউজ করছেন 2.18 এমবি, 80 জিবির মধ্যে, যেটা হচ্ছে বুঝতে নর্মালি পারছি। মানে নতুন একটা হোস্টিং ইনস্টল দিলে অটোমেটিক 2 1 এমবি ইউজ করে ওইটাই, আর ফুল খালি আছে। আর ব্যান্ডউইথ মাত্র এই যে আমরা ব্রাউজিং করতেছি এই জন্য 3 এমবি ব্যান্ডউইথ ইউজ হয়েছে, টোটালি তখন না। ওই কি 1.95 টেরা হয়? এত এমবি এত জিবি পর্যন্ত ব্যান্ডউইথ সে অ্যালাউ করবে। এর বেশি হলে আপনার হোস্টিং হচ্ছে আরও উপরের আরও হায়ার, এটা তো একদম বেসিকটা দিছি তাই না, উপরেগুলো দিলে 5 টেরাবাইট 10 টেরাবাইট এরকম আছে ব্যান্ডউইথ।
এগুলো হচ্ছে সাবডোমেন। কতগুলো সাবডোমেন, এটা হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে অসংখ্য সাবডোমেন আপনি ক্রিয়েট করতে পারেন, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে এখানের বিষয়। আর এদিকে আসি, এই জিনিসগুলো আপনার লাগতেছে না। ব্যাকআপটা হচ্ছে কি, আপনার ধরেন আপনার পোস্টিংয়ে ধরেন 10টা ওয়েবসাইট আছে, এখন 10টার যদি আপনি এমনিতে ওয়ার্ডপ্রেস থেকে তো মনে হয় ব্যাকআপ নিতে পারেন না অল ইন অন দিয়ে, অল ইন অন না মাইগ্রেশন ওইটা দেখায় প্রায় একটা প্লাগ ইন। এই যে প্লাগইনটা, এটা হয়তো কখনো দেখছেন কিনা আমি জানি না। এই প্লাগইনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ব্যাকআপ নিয়ে আমাদের কম্পিউটারে ডাউনলোড করে রাখার জন্য ইউজ করা হয়, হ্যাঁ, বা ট্রান্সফার করার জন্য ইউজ হয়, এক ডোমেন থেকে অন্য ডোমেনে ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। আমরা তো ওইটা তো আমাদের সাবডোমেনে ওয়েবসাইট বানাই, তারপর এটা ক্লায়েন্টের এখানে ট্রান্সফার করার জন্য আমরা এটা ইউজ করি। এটা দিয়ে কী করি, ব্যাকআপ নেই। ওয়ার্ডপ্রেসটা ড্যাশবোর্ডে ইনস্টল করতে হয়। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের প্লাগইনে যায়, এটা সার্চ করে ইনস্টল করে ব্যাকআপ ডাউনলোড হ্যাঁ করতে হ্যাঁ, হয়, এবং আমাদের কম্পিউটার ডাউনলোড করে থাকে, এবং ওইটা ডাউনলোড করাটা আবার অন্য একটা সাইটে যায় রেস্টোর করে দেয়। হ্যাঁ, এইভাবে কাজ করি। পরবর্তীতে আমরা এটা দেখবো কীভাবে ওয়েবসাইট ট্রান্সফার করা হয় এবং কত রকমভাবে ট্রান্সফার করা যায়, সবগুলো দেখবো। হ্যাঁ, আপাতত শুধু মনে রাখেন যে এটা দিয়ে ব্যাকআপ নেওয়া যায়। তো এটা দিয়ে ব্যাকআপ নিলে হয় কি, ধরেন আপনার 10টা ওয়েবসাইট আছে একটা হোস্টিংয়ের আন্ডারে, থাকতে পারে না সাবডোমেন মিলে সব 10-12টা তো থাকতেই পারে। এখন ধরেন 10টা সাইট আছে, 10টা সাইটে যদি আমরা এই প্লাগইনের মাধ্যমে নিই, তাহলে কিন্তু 10বারে নিতে হবে, মানে 10টার ড্যাশবোর্ডে ঢুইকা 10টার ব্যাকআপ নিতে হবে। আর এইখানের ব্যাকআপে যদি আমি ব্যাকআপ নেই, সেক্ষেত্রে একটা ব্যাকআপের মধ্যে আমার সি প্যানেলের আন্ডারে, মানে এই প্যানেলের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে, সেটা 50টা হোক 100 হোক, সবগুলো একসাথে একটা ব্যাকআপ ফাইল, জিপ ফাইল তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি। তো এই হচ্ছে কাহিনী। ওইটা তো এইটা ওইটা কি হচ্ছে, ওইরকম না? না ওইটা হচ্ছে ফাইল আপনার ম্যানেজার আর কোনটা, এফটিপি অ্যাকাউন্ট দুইটার মতো সেম কাজ করে না? এফটিপি হচ্ছে যে ফাইল আপনার, ম্যানেজার তো এফটিপি হচ্ছে ফাইল ম্যানেজারটাই আপনার কম্পিউটার ওপেন করতে পারবেন এফটিপির মধ্যে এবং কানেকশন দিয়ে, এবং একটা একটা করে মানে ফাইল টাইল আমি ডাউনলোড করতে পারবেন। ওইটা হচ্ছে ভিন্ন জিনিস। এফটিপি ওইটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আর এখানে মানে ব্যাকআপ বলেন। আমি বলতে চাইতেছি যে ফাইল ম্যানেজারের মধ্যে তো আপনার আমি যদি অনেকগুলো ফাইল মানে আপলোড করি, একটা একটা করে করতে হয়। আর এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে তো অনেকগুলো ফাইল একসাথে করা যায়। হ্যাঁ, তো আপনি যে ব্যাকআপ যে ইনস্টলটা দিয়েছেন এটার মাধ্যমে তো সেম কাজই করা যায়। না না, এটা হচ্ছে মানে আমি, এটা না, এটা হচ্ছে ধরেন আমি ব্যাকআপে গেলাম, এই যে ব্যাকআপ, এখানে বলতেছে ব্যাকআপ এন্ড রেস্টোর, এটা বলতেছে কি ফুল পোটেনশিয়াল ব্যাকআপ। এখানে আমি একটা ব্যাকআপে ক্লিক করলে আমার সি প্যানেল আন্ডারে ধরেন 20টা 30টা ওয়েবসাইট আছে, সবগুলো মিলায় একটা জিপ ফাইল তৈরি হয়ে যাবে। সেটা 30 জিবি হতে পারে, 50 জিবি হতে পারে, বুঝছেন। পরে এই 50 জিবিটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার কম্পিউটারে। এটা হচ্ছে আপনার সবগুলো ওয়েবসাইটের একসাথে একটা ব্যাকআপ নেবে। কোনো বুঝতে কোনো পারছি। কোনো নির্দিষ্ট একটা ওয়েবসাইটের ব্যাকআপ নাই এখানে, এখানে হচ্ছে সবগুলোর একসাথে মিলে মানে ফুল সি প্যানেলের ব্যাকআপ নেবে। জিপ ফাইল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনার হচ্ছে ফাইলগুলো রেজিপ করবে, ডেটাবেজেরও জিপ করবে, ইমেল, আপনার যা যা কনফিগারেশন ছিল মানে এ টু জেড সব কনফিগারেশন সহ, ইমেলের কনফিগারেশন সহ সব কিছু মিলাই হচ্ছে একটা জিপ হবে। মানে এখান থেকে একটা জিপ ডাউনলোড করে আপনি নতুন একটা সি প্যানেলে যায় যদি রেস্টোর করেন, ওই সি প্যানেলের সবগুলো সেটিং এই সি প্যানেলের মতো হয়ে যাবে এরকম। বুঝতে পারছি। বুঝতে পারছি বিষয়টা এখন ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ওকে। এরপর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, এখানে গেলে হচ্ছে আপনি যে ডাটাবেসগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ক্রিয়েট হইতেছে এগুলো লিস্ট এখানে পেয়ে যাবেন। আপাতত এখানে কোনো ডাটাবেস নাই, এই জন্য ডিফল্ট একটা এখানে আছে। আপনি যখন নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন তখন এখানে একটু করে আর একটা ডাটাবেস নতুন চলে আসবে। হ্যাঁ এবং ওইটা কি ওই ওই ওয়েবসাইটেরই কিনা ওইটা তো জানা শিখাইছে কীভাবে জানতে হয় বা কীভাবে খুঁজে বার করতে হয় যে ডাটাবেসের নাম আসলে কোনটা। ধরেন এখানে 10টা আছে, এখন আপনিও একটা ওয়েবসাইটটা জানতে চাইতেছেন যে 10টার মধ্যে কোনটা, তাহলে যে ওয়েবসাইটটা খুঁজতে চাইতেছেন ওইটার কনফিগ ফাইল এডিট করে দেখবেন ডাটাবেসের নামটা কি, পরে ওই নামটা এসে এখানে সার্চ মারে দেখবেন যে কোনটার সাথে মিলে, ওইটাই হচ্ছে ওই ডাটাবেস ওই ওয়েবসাইটের। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে। প্রথম দিন দেখাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ, কনফিগ ফাইল এডিট করে তো এখানে দেখা যায় ডেটাবেসের নাম টাম সব দেখা যায়। তো ওই নামটাই সে এখানে হ্যাঁ, শুধু মিলাবো যে এটার সাথে মিলে নাকি নিচেরগুলোর সাথে মিলে, যেটার সাথে মিলবে ওইটাই ডেটাবেস ওইটার। বুঝতে পারছি।
তারপর হচ্ছে এগুলোর কাজ লাগবে না, এটা তো দেখাইলাম, ডোমেনও দেখাইলাম। রিডাইরেক্ট মানে তো মনে হয় বুঝেন যে একটা ডোমেনে ক্লিক করলে ওইটারে কী করবো আমরা, রিডাইরেক্ট করে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, অন্য একটা ডোমেনে পাঠিয়ে দেবো, ওই জিনিসটা এখানে সেট করা হয়। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে পার্মানেন্ট এত, এখানে দিলাম হচ্ছে আমার HOSTINGAR, মানে আমার যে ডোমেনটা এখানে যেটা এই সিম্পলটা যেটা আছে এটা দিলাম, হ্যাঁ। দিয়ে এখানে ধরেন দিলাম হচ্ছে GGLGugle.com। ও সরি, এখানে এটা দেওয়া লাগবে না, ভুল করছি, এইখান থেকে ডোমেনটা সিলেক্ট করে দেবো। এই যে, আর রিডাইরেক্ট টু কিসের মধ্যে দিছি, রিডাইরেক্ট করে গুগলে। তার মানে কি হইতেছে যে এইটাতে যদি এখন কেউ ঢুকতে চায় তাহলে তার রিডাইরেক্ট মানে রিডাইরেক্ট করে কোথায় পাঠায় দিবে, গুগলে পাঠাই গুগলে পাঠায় দিবে। ধরেন আমরা অ্যাড করে প্র্যাকটিক্যালি দেখি যে কি হয়। বলতেছে কি যে এইচটিটিপি অ্যাড করার জন্য শুরুতে দিলাম অ্যাড করে। এখন আমরা এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবো যে গুগলে চলে যাবে, দেখছেন। আমি বুঝতে পারছি। আমি এখন যদি যতবার এখানে HOSTINGAR.com লিখে ইন্টার দিব ততবারই এটা গুগলে চলে যাবে। এই যে গুগলে চলে গেছে, দেখছেন। জি, বুঝতে পারছি। তো এইটা, নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম পাঠানো হ্যাঁ যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া যায়। অনেক সময় হয় কি আমাদের ডোমেন দুইটা তিনটা থাকতে পারে, একটা ওয়েবসাইটে তিনটা ডোমেন থাকতে পারে। ধরেন সাউন্ড.com একটা, সাউন্ড.নেট একটা, সাউন্ড.শপ একটা, এরকম তিনটা আছে। কারণ আপনার মেনটা কোনটা, মেনটা ধরেন হচ্ছে সাউন্ড.com। তো আপনি চাইতেছেন যে কেউ যদি সাউন্ড.নেটে নেট লিখেও যেন ইন্টার দিলে আপনার ওইটা সাউন্ড.কমে চলে যায়, তাহলে ওইটা এইভাবে করতে হবে। ও, বুঝতে পারছি। মানে একাধিক থাকতেই পারে, বড় বড় কোম্পানি থাকতে পারে না। হ্যাঁ, থাকতে পারে। যেমন এরকম হইতে পারে, যেমন আপনার নাম হচ্ছে SHAWON.com। ওহন আপনি আপনার কাছে ধরেন আরেকটা ডোমেন আছে যে SAWON.com। কারণ অনেকে তো এইভাবেও লিখতে পারে, সাউন্ড লিখতেই পারে, লিখতে পারে। ভুল করে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারে। আপনি চাইতেছেন যে এইভাবে কেউ ভুল লিখলেও যেন এটাতে চলে যায়, তখন আপনার কাছে দুইটা ডোমেনেরই অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ দুইটা ডোমেনে ধরেন আপনার কেনা আছে। তখন আপনি কী করলেন, এটারে রিডাইরেক্ট করে দিলেন এটার মধ্যে। তাহলে আন্ডারে। তাহলে কেউ যদি এইটা যদি বলে নাও লিখে তাহলে ওই কারেক্ট ওয়েবসাইটে যাবে। বুঝতে পারছি। এটা হচ্ছে এই জন্য যে স্পেলিং মিস্টেক করলেও যেন ঠিকঠাক জায়গায় যায়, ওইটার জন্য রিডাইরেক্টটা বেশি ইউজ হয়। এরকম কি কেউ করে? হ্যাঁ, বড় বড় কোম্পানি করে না। যেমন আমি দেখেন ফেসবুকে ঢুকি FB.com, আমি কি ফেসবুক লিখছি শুধু FB.com লিখছি না, FB.com হ্যাঁ। লিখছি না, দেখেন আমার Facebook.com-এ নিয়ে যাবে, দেখছেন Facebook.com-এ চলে গেছে। তো ওরা কি ওই ডোমেন কিনা রাখে দিচ্ছে? হ্যাঁ, ওরা কিনে রেখে দিয়েছে এবং ওরা কি করছে, এই FB.com রিডাইরেক্ট করছে Facebook.com-এর সাথে, যাতে কেউ FB.com লিখে ইন্টার দিলেও Facebook.com-এ চলে যায়। বুঝতে পারছি। রিয়েল এক্সাম্পল পাইছেন সাথে সাথেই। তো এই জন্য হচ্ছে রিডাইরেক্ট ইউজ করা হয়। আরও অনেকগুলো কাজ আছে, অনেকে দেখা গেছে যে ডোমেন চেঞ্জ করে নতুন ডোমেনে নিয়ে যায়। এখন অনেক কাস্টমার আছে যারা নতুন ডোমেনটা সম্পর্কে জানে না, পুরান ডোমেনটাই জানে, পুরান ডোমেনের মধ্যে যায় ওয়েবসাইটটা খুঁজবো, তাদের কি করে ওই পুরান ডোমেনটারে নতুন ডোমেনে রিডাইরেক্ট করে তুলে দেয়, যাতে কেউ যদি পুরান ডোমেনের মধ্যেও যায় ঢুকে ওই জন্য নতুন ওয়েবসাইটটা সন্ধান পাওয়া যায়। বুঝতে পারছি। এই হচ্ছে রিডাইরেক্টের কাজ। এটা হচ্ছে ডিএনএস জোন, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ডিএনএস রেকর্ডসগুলো এখানে অ্যাড করা হয়। এগুলো আমরা পরবর্তীতে ইনডেপথ যখন শিখবো, এটা হচ্ছে এখন আপনার আপাতত লাগবে না। যেমন এই রেকর্ডগুলো কী কাজ, এমএক্স রেকর্ড, সিনেম, এগুলো বহুত ইনডেপথ, মানে অনেক গভীরের কাজ, এগুলো আপনার আপাতত না, অনেক মানে আপনি ডেভেলপার হয়ে গেলে আপনার কোনো কাজে লাগবে না। যদি না আপনি হচ্ছে হোস্টিং এক্সপার্ট হন তাহলে আপনার এগুলো লাগতে পারে। তবে শুধু এইটুকু মনে রাখেন যে কোনো ক্লায়েন্ট যদি আপনার কোনো রেকর্ড দেয়, ডিএনএস রেকর্ড, যে এই রেকর্ডটা হচ্ছে আমার হোস্টিং অ্যাড করে দাও, তাহলে আমরা কোথায় যাব, এই জোন এডিটরে যাব। হ্যাঁ, জোন এডিটরে যাব, যাই ম্যানেজে যাব, যাই এখানে হচ্ছে প্লাসে ক্লিক করে ওই রেকর্ডটা অ্যাড করে দেবো, যে টাইপের রেকর্ড বলবে ওইটা এখানে হচ্ছে নেম, এখানে রেকর্ড দিয়ে সেভ দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছি। ইন কেস যদি কোনো ক্লায়েন্টে দেয় আর কি। ভিজিটর্স এগুলো এগুলো লাগবে না, এগুলো হচ্ছে মেট্রিক্স, মানে হচ্ছে ট্র্যাকিংয়ের মতো আর কি, ট্র্যাকিং করা,
যে কীরকম ভিজিটর এলো, আমার ব্যান্ডউইথ কত গেল, আমার হোস্টিংয়ের হ্যাঁ কতগুলো ইরোর আসলো, এগুলো আর কি মানে ট্র্যাক করা সব কিছু। তো মেট্রিক্স এটা খুব একটা কাজে লাগে না। সিকিউরিটি, ধরেন আমি একটা ওয়েবসাইট ইনস্টল দিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, কিন্তু ওয়েবসাইটে ঢুকলে এসএসএল ইরোর আসে। এসএসএল ইরোর তো মনে বুঝছেন, মানে এইচটিটিপিএস দেওয়ার পরেও একটা ইরোর আসতেছে, বলতেছে যে অ্যাশটা মানে কাজ করতেছে না। তখন এখানে যাব, যা হচ্ছে ও টু এসএসএলটা রান করে দেবো। ও টু এসএসএলটা রান করলে কি হবে, আমার ওয়েবসাইটটা সিকিউর মানে এসএসএল ইনস্টল হয়ে যাবে, তখন আর এসএসএল ইরোর আসবে না। এসএসএল মানে হচ্ছে এসইসিইউআর, সিকিউর এসএসও সিকিউরিটি সকেট লেয়ার। ঠিক আছে, এসএসএল এর ফুল মিনিং হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে আপনার ইন্টারভিউর মধ্যে আসে যে এসএসএল কি। সিকিউর সকেট লেয়ার। এটা নোট করে রাখার মতো একটা বিষয়। তো এসএসএল ইরোর থাকলে হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢোকা যাবে না, মানে ঢুকবে কিন্তু ইরোর আসবে আর কি। তো এখান থেকে হচ্ছে এসএসএল জেনারেট করা যায় ওটু এসএসএল ক্লিক করলে। তারপর কেউ যদি আপনার ওয়েবসাইটে না ঢুকতে পারে, দেখা গেলো যে ওই কোনো একটা হয়তো বা কিছু করছিল, ওর আইপিটা ব্লক লিস্টে চলে গেছে, এইখানে হচ্ছে ব্লক লিস্ট থাকলে এখান থেকে আমরা রিমুভ করে দিই। অথবা আপনি ধরেন চাইতেছেন যে একটা নির্দিষ্ট এরিয়াতে আপনার ওয়েবসাইটে যেন কেউ না দেখতে পারে, তাহলে এখানে হচ্ছে আপনি আইপি রেঞ্জ দিয়ে দিতে পারবেন যে এই আইপিগুলো দিয়ে আমার ওয়েবসাইটে যেন ঢুকতে না পারে। বুঝতে পারছি। এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছে। হ্যাঁ,